আসলো। সাফায়াত রোয়াতের পাশে বসে চায়ের কাপটা এগিয়ে দিল। রোয়াত চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক বসিয়ে বলল, চাটা বেশ ভালোই বানান। সাফায়াত কফির মগে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, তোমার জন্য। আপুরা যাবে কবে? এই তো 2-3 দিনের মধ্যে। ও। কফি চা খাওয়ার শেষে সাফায়াত রোয়াতকে নিয়ে রুমে চলে আসলো। রাত হয়েছে, ঘুমাতে হবে। সারা রাত নীতি নির্ঘুমে কাটালো, অনেক কিছু ভাবলো। ভোর হতেই প্লাবনকে ফোন করলো। প্লাবন ফোন রিসিভ করলেই নীতি বলে উঠল, বিয়ে নিয়ে আমাদের আর এগোনো উচিত না ভাইয়া। আপনি জানেন আমি রোহন ভাইকে ভালোবাসি, তাকে গিলটি ফিল আর তাকে আমার প্রতি ভালোবাসা বোঝানোর জন্যই এটা করা। আই থিঙ্ক এখন থেমে যাওয়া উচিত। প্লাবন ওপাশ থেকে বলল, ভেবে বলছো তো? তাকে বিয়ে করলে সারা জীবন কষ্ট পেতে হবে, কারণ রোহান ছন্ন ছাড়া। আমি সবটা মেনে নেব। আমি চাই যে আমাকে ভালোবাসুক, আমার জন্য ডেসপারেট হোক। আচ্ছা, শুভ কামনা রইল। ধন্যবাদ। নীতি ফোনটা কেটে বেলকনিতে আসলো। আকাশের দিকে তাকিয়ে বলল, আমি জানি আমাকে সারা জীবনই কাটতে হবে, কারণ আমি আপনাকে চেয়েছি। তবে আপনার সাথে কথা হোক বা না হোক, মনে থাকবে আপনি আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, আছেন এবং থাকবেন। হঠাৎ মুঠো ফোনটা বেজে উঠতেই নীতি ফোনের দিকে তাকায়। রোহান ফোন করেছে। নীতি রিসিভ করলো ফোনটা। রোহান বলে উঠল, কি করছিস? নীতি শান্ত কণ্ঠেই বলল, বসে আছি। আমার মামুকে আজ তোদের বাসায় পাঠাবো। নীতি ভ্রু কুচকে বলল, কেন? বিয়ে নিয়ে কথা বলতে। কার? তোর আর আমার। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাতে আমার কি? আমারও বিয়ে ঠিক করতে হবে, আমারও বিয়ে করতে হবে। বউ ছাড়ার কতকাল একা একা একটা বিছানায় ছটফট করব। বয়স তো হয়েছে বউকে ছটফট করানোর। সেই বয়সে আমি নিজে একাই ছটফট করি। দিস ইজ নট ফেয়ার। লাগাম টানন কথায়। আমার কথায় লাগাম আবার ছিল কোন কালে শুনি? সুন্দর করে শাড়ি পরে পরিপাটি হয়ে থাকিস, একেবারে কাজী ডেকে বিয়ে পরিয়ে আনতে পারি। আমাকে দিয়ে ভরসা নেই। রাখছি এখন সোনা, দেখা হচ্ছে। আজ রজনীদের আমেরিকা চলে যাবার দিন। সকাল থেকে বেজার মন খারাপ রোয়াতের। বোনকে জড়িয়ে ধরে বসে আছে। সত্যি বলতে রজনীরও ইচ্ছে করছে না যেতে, কিন্তু যেতে তো হবেই। রোয়াতকে ছাড়িয়ে লাগেজটা গুছিয়ে নিজেও রেডি হয়ে বলল, নিজের খেয়াল রাখবি রুয়াত, ঠিক মতো খাবার খাবি, আমি রোজ ফোন দিব। রোয়াত এবার ডুকরে কেঁদে উঠল। রজনী রোয়াতের চোখের পানি মুছিয়ে কপালে চুমু খেলো। নিচ থেকে সাদমানের কণ্ঠ পেতেই রোয়াতের থেকে বিদায় নিয়ে চলে আসলো। এয়ারপোর্টে রোয়াতকে নিয়ে যাবে না সাফায়াত। গাড়িতে উঠলেই রোয়াত এখন বমি করে অবস্থা গুরুতর করে ফেলে। এয়ারপোর্টে সাফায়াত যাচ্ছে শুধু। সাদমানদের ঠিক টাইমে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে চলে আসলো। রজনী প্লেনে বসে শেষবারের মতো নিজের জন্মভূমিকে পাখির চোখে দেখে নিল। তারপর লম্বা শ্বাস টেনে সাদমানের কাঁধে মাথা দিয়ে চোখ বুজে ফেলল। সাফায়াত বাসায় এসে দেখে রোয়াত মন খারাপ করে শুয়ে আছে। সাফায়াত রোয়াতের পাশে বসে রোয়াতের মাথায় হাত বোলালো। রোয়াত সাফায়াতের কোলে মাথা রেখে বলল, আমার ভীষণ কষ্ট হচ্ছে সাফু, আপা চলে গেল তো। কষ্ট পেও না রুয়াত, রজনীর ভালোর জন্যই তো যাচ্ছে। আর রোজ ফোনে কথা বলে নেব, ভালো লাগবে তাহলে। রোহান তার মামুকে নিয়ে নীতিদের বাসায় এসে দেখে নীতির শাড়ি পরা তো দূর থাক, সে টি শার্ট আর প্লাজো পরে আছে। রোহানের ইচ্ছে করলো কয়েকটা চর বসিয়ে দিতে গেলে। প্লাবন বিয়েটা ভেঙে দিয়েছে, এটা জেনে গেছে পুরো ফ্যামিলি। এও জানে এটা রোহানেরই কাজ। রোহান তার মামার দিকে তাকালো। এসে বিয়ের কথা না বলে তারা তাদের ছোটবেলার সুখ দুঃখের কথা বলছে। রোহান বিরক্তির সহিত বলল, সুখ দুঃখের কথা তো পরেও বলতে পারবে মামু, বিয়ের কথা বলতে আসছো না? বিয়ে না আগাও। রোহানের মামা বিয়ের দিকে আগালো। বিয়ের ডেট ফিক্সড করলো সামনের মাসে। সেটা শুনে রোহানের কপালে দু ভাঁজ পড়ল। পকেট থেকে ফোন বের করে কাউকে আসতে বলল। মিনিট 30-এর ভেতর সাদা পাঞ্জাবি পরা এক কাজী এসে হাজির। সবাই হতবাক। নেহাল বলে উঠল, কাজী কেন এখানে? এই কাজী সাহেব ভুল বাড়িতে ভুলে ঢুকে পড়েছেন নাকি? রোহান গম্ভীর মুখে বলে উঠল, না, ঠিক বাড়িতে সঠিক বাড়িতেই তিনি এন্ট্রি নিয়েছে। ওনাকে আমি আসতে বলেছি। কিন্তু কেন? কাজী ছাড়া বিয়ে হয় নাকি? কার বিয়ে আজ? তোর বোন আর আমার।
নেহাল আশ্চর্য হয়ে বলল, হোয়াট? হ্যাঁ, আন্টি আপনার মেয়েকে একটা শাড়ি পরিয়ে নিয়ে আসুন, না সাজলেও চলবে। সাইফুল ইসলাম এবার রেগে গেলেন, বললেন, তোর কি মাথা ঠিক আছে? বলছি তো তোর সাথে মেয়ে দিব, তাহলে এমন করছিস কেন? আমার একটা মাত্র মেয়ে, আমি ধুমধাম করে বিয়ে দিব। এতে কি লাভ? শুধু শুধু টাকা খরচ। এর চেয়ে বরং সেই টাকাগুলো দিয়ে আপনার মেয়েরা আর আমার হানিমুনের খরচ করেন। আপাতত বিয়েতে ঝগড়া দিয়েন না। আর আন্টি যান না একটু। নীতির মা নীতিকে নিয়ে রুমে আসলো। নীতি এতক্ষণ অনেক কষ্টে হাসি চাপিয়ে রেখেছিল। রুমে এসেই মাকে জড়িয়ে ধরে হেসে ফেলল, বলল, মা, আমার হাসি থামছে না। এই ছেলে কি শুরু করেছে এটা? নীতির মা আলমারি থেকে একটা শাড়ি বের করে নীতিকে বলল পরে নিতে। নীতির শাড়িটা পরলে নীতির মা নীতিকে নিয়ে বাহিরে আসে। রোহান নীতির পাশে বসে গিয়ে নীতি আর চোখে একবার তাকায়। রোহান সেটা লক্ষ্য করে কাজীকে বলল, বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। নীতিকে কবুল বলতে বললে নীতি বাপ ভাইয়ের দিকে তাকায়। নীতির ভাই ইশারায় বলে কবুল বলে দিতে, কিন্তু সাইফুল ইসলামের চোখ মুখে শক্ত থাকে। নীতি কবুল বলে দেয়। রোহানকে বলতে বললে রোহান বলে দেয় কবুল। বিয়ের কার্যক্রম শেষ হলে রোহান কাজীর পাওনা কাজীকে বুঝিয়ে দেয়। তারপর শ্বশুর বাড়িতে গিয়ে সালাম করে। রোহান শক্ত করে নীতির হাত ধরে বললে, তাহলে এখন আসছি আমরা। নেহাল রে তরে একটু বলতে পারি না বাসার ঘরটা সাজানোর জন্য? বউয়ের ভাই বলে কথা। তোর আব্বা আম্মা সামলা, তার মেয়ের অযত্ন আমি করব না। আসছি। রোহান নীতিকে নিয়ে চলে আসলো নিজের বাসায়। বাসায় একটা খাবারও নেই। রোহান নীতিকে রুমে বসিয়ে ফুড পান্ডায় খাবার অর্ডার দিতে নিলে নীতি বাধা দিয়ে বলে, অর্ডার করতে হবে না খাবার, আমি রেঁধেছি। রোহান বারণ করলো, বলল, নতুন বউ তুই, আমার তোকে দিয়ে প্রথম দিনে রান্না করাবো আমি? নো এ। নীতিও কম না, সে রোহানের কথা না শুনে রান্নাঘরে এসে রান্নার তোড়জোড় শুরু করে দিল। একা হাতে চিকেন, ডিম, ভাত, পোলাও, পায়েস রান্না করলো। রোহান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। নীতি নিশ্চয়ই তার জন্য রান্না করাটা এত ভালোভাবে শিখেছে। কথায় আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নীতিকে পাওয়া শ্রেষ্ঠ গিফট আল্লাহর থেকে রোহানের। নীতিকে খাবারগুলো ডাইনিং টেবিলে সাজালো। তারপর রোহানকে ডেকে বলল, আসুন, ক্ষুধা পেলে খেয়ে নিন। রোহান চেয়ার টেনে বসলো। খাবারের প্লেট টেনে খেতে খেতে বলল, তোর খাবার কই প্লেটে? আমার খিদা নাই। আমার পাশে এসে বসতো। কেন? আহ, বলছি আসতে আয় না। নীতি চেয়ার ছেড়ে উঠে রোহানের পাশে বসলো। রোহান পাশে ফিরে প্লেট থেকে ভাতের লোকমা উঠিয়ে নীতির মুখের সামনে ধরে বলল, হা কর। নীতি হা করলো। সেটা দেখে রোহান রাগে কণ্ঠে বলল, হা করতে বলছি তো, কানে যায়নি সেটা? নীতি হা করলো। রোহান খাইয়ে দিল নীতিকে। নীতিকে খাইয়ে দেওয়ার সাথে সাথে রোহান নিজেও খেতে লাগলো। খাওয়া শেষে বাকি খাবারগুলো নীতি ফ্রিজে রেখে এঁটো থালা বাসন ধুয়ে উপর করে রুমে আসলো। দেখলো রোহান বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। রোহান নীতির আসার শব্দ টের পেয়ে পেছন না ফিরেই বলল, এখানে আয় তো। নীতি আঁচল দিয়ে মুখ চেপে রোহানের পাশে দাঁড়ালো। রোহান বাঁকা চোখে তাকিয়ে সিগারেটটা ফেলে দিয়ে নীতিকে কাছে টেনে মুখের সামনে থেকে আঁচল সরিয়ে মুখে থাকা সিগারেটের ধোঁয়া নীতির চোখ মুখের উপর ছেড়ে দিল। নীতি কেশে উঠল। রোহান বাঁকা হাসলো। কপালে গাঢ় চুম্বন এঁকে বলল, আজ থেকে আমাদের একটা সংসার হবে জানিস তো? সেখানে আমি আর তুই থাকবো। আমাদের ভালোবাসা পূর্ণ হবে সেই সংসার। আমার রাগ, পাগলামি, ভালোবাসা সব তোকেই তো সামলাতে হবে। তুই ছাড়া আর কে আছে বলতো? গোধূলিতে পাওয়া সেই বিকেলের এক ফোঁটা রশি তুই। সেই রশি ছাড়া তো আমার ঘর অন্ধকার। একটু না, অনেকখানি ভালোবাসি তোকে নীতি। আমার পাশে থাকিস সবসময়, ছেড়ে যেতে চাস না। আমার ভাগ্যে কেন জানি প্রাপ্তির সংখ্যা খুবই কম। তুই প্লিজ থেকে যাস। নীতি বরফের মতো থমকে গেল। আলতো হাতে রোহানের গালে হাত রেখে বলল, চলে যাবার হলে অনেক আগেই চলে যেতাম। তোগুলো বছর অপেক্ষা করতাম না। তাহলে আমি সারা জীবন আপনার পাশে থাকতে চাই। রোহানের চোখ মুখে হাসির ঝলক। রোহান নীতিকে সোজা পাজা কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। রুমের লাইট বন্ধ করে দিল। আজ থেকে শুরু হলো তাদের এক নতুন জীবনের সূচনা।
রজনীরা এসেছে প্রায় কয়েক মাস হলো আমেরিকায়। সাদমান এসে রজনীকে নিয়ে বড় বড় হসপিটালের ডক্টরের কাছে ছোটাছুটি করছে। এর মধ্যে একদিন সাদমানের মা খবর পায় রজনীর বিয়ে হয়েছিল আগে। সেটা নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটে যায়। রজনী ভেবেছিল সাদমান সব বলেছে তার ফ্যামিলিকে বিয়ের আগে রজনীর অতীত সম্পর্কে, কিন্তু না, সেদিন রজনী বুঝতে পারল সাদমান বলেনি তার মা বাবাকে রজনীর বিয়ের ব্যাপারে। সাদমানের মা কয়েকদিন থেকেই কথা বলেনি রজনীর সাথে। বাচ্চা হবে না এটা মেনে নিতে পেরেছে, কিন্তু আগেও বিয়ে হয়েছিল সেটা সে মানতে পারছে না। সাদমান সূক্ষ্ম হাতে মা বউকে বুঝিয়ে মিলিয়ে দেয়। বিয়ের আগে সাদমান এটা বললে তার মা রাজি হতো না, আর সাদমান এই সামান্য বিষয়ের জন্য রজনীকে হারাতে পারবে না। সাদমান আজও এসেছে রজনীকে হসপিটালে নিয়ে। রজনী বসে আছে বাহিরে। কতদিন হয়ে গেল দৌড়াদৌড়ি করতেছে তারা। এদিকে রোয়াতেরও ডেলিভারি ডেট এগিয়ে আসতেছে। এই সময় বোনটার কাছে থাকতে পারলে রজনীর ভালো লাগতো। রজনী রোয়াতকে একটা ফোন কল দিল। রোয়াত চেয়ারে বসে আঙুর খাচ্ছিল। বোনের কল পেয়ে আঙুরের বাটিটা নিচে রেখে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো আপা, কেমন আছো? রজনী মুচকি হাসলো, বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা? ভালো আছি। বাসায় না তুমি মনে হচ্ছে। হসপিটালে আসছি। ডক্টর কিছু বলছে? রিপোর্ট আনতে গেছে সাদমান। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বাসে একা নাকি তুই? না সাপু, মা আছে। সাপু আমার জন্য ডিমের অমলেট বানাতে গেছে। রজনীর সামনে তাকিয়ে সাদমানকে রিপোর্ট হাতে নিয়ে আসতে দেখে বলল, আচ্ছা, নিজে খেয়াল রাখিস। রাখছি, সাদমান আসতেছে। আচ্ছা, কি হয় না হয় আমাকে জানিও। আল্লাহ হাফেজ। রোয়াত ফোন কাটতেই সাফায়াত হাজির অমলেট নিয়ে। রোয়াতের পাশের চেয়ারটা টেনে বসে অমলেটটা এগিয়ে দিল। রোয়াত খেতে আরম্ভ করলো। আজকাল বেশ খাচ্ছে রোয়াত। যখন যা খেতে চাচ্ছে সাফায়াত এনে সব হাজির করে দিচ্ছে। সাফায়াত ফোন তারিখ দেখে বলল, নেক্সট মান্থে কিন্তু তোমার ডেলিভারি ডেট রোয়াত। আমাদের পুচকু আসার মাস, খুব সাবধানে থাকবা। জানি। এই ধরুন প্লেট। আমার এখন ঘুম পাচ্ছে, আপনি লাইট নিভিয়ে চলে আসুন, আমি গেলাম। রোয়াত বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সাফায়াত প্লেটটা টি টেবিলে রেখে লাইট নিভিয়ে রোয়াতের পাশে এসে শুলো। রোয়াত সাফায়াতের দিকে ফিরে সাফায়াতকে জড়িয়ে ধরল। সাফায়াত রোয়াতের পেটে হাত রাখতেই দেখলো তার মেয়েটা নাড়াচাড়া করছে ভেতরে। তাদের মেয়ে হবে এটা জেনেছে তারা 1.5 মাস হবে। খবরটা জানার পরে সাফায়াত মেয়ে বাবুর সব কিনে রেখেছে। আলমারির এক পাশে তার মেয়ের জামা কাপড়, ঘর ভর্তি খেলনা, টেডি দোলনা। সাফায়াত উঠে বসলো, পেটে কান পেতে বলল, মাম নড়াচড়া করছো কেন? আর তো কয়েকটা দিন, তারপর বাবার কাছে চলে আসবা। রোয়াত শব্দ করে হেসে বলল, আপনার কথা বুঝিও শুনে উল্টে ফেললো। শাট আপ। আমার মেয়ের সাথে আমি কথা বলছি, তুমি মাঝখান থেকে কথা বলছো কেন? কারণ মেয়েটা আমারও। এখন মেয়েকে সময় না দিয়ে আমাকে দিন। জড়িয়ে ধরুন, ঘুম পাচ্ছে, ঘুমাবো। মনে রাখবেন, আমি স্বস্তিতে থাকলে আমার মেয়েও স্বস্তিতে থাকবে। সাফায়াত মৃদু হেসে রোয়াতকে জড়িয়ে ধরল। রজনী বাসায় ফিরতেই সাদমানকে জিজ্ঞাসা করছে রিপোর্টে কি বলেছে ডাক্তার। সাদমান প্রতিবারই চুপ হয়ে আছে। রজনী এবার সন্দেহ হচ্ছে, তাই সাদমান সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি আমাকে বলবেন নাকি আমি নিজেই আবার ডক্টরের কাছে যাব? কোনটা? সাদমান রজনীর হাতের মুঠোয় হাত নিয়ে চুমু খেয়ে বলল, আমরা এর চেয়েও বড় ডাক্তারের কাছে যাব রজনী। মানে রিপোর্ট এবারও বলছে আমার পক্ষে মা হওয়া সম্ভব না, তাই তো? না, তেমনটা না আসলে। মিথ্যা কথার কত বলবেন সাদমান? আমি মা হতে পারবো না, এটাই সত্যি। আমি আপনাকে বিয়ের আগেই বলেছিলাম। এখন পস্তাচ্ছেন নিশ্চয়ই, তাই না? মোটো পস্তাচ্ছি না রজনী, আমার বাচ্চার দরকার নেই, তুমি থাকলে চলবে আমার। আর আপনার মা, সে কি মেনে নেবে? আমি মানতে পারলে মাও মানতে পারবে। শান্ত হন, আমরা ডাক্তারের কাছে যাব না। বাকি জীবন আমি এভাবেই কাটাতে পারবো। আই নট নিড বেবি। রজনী দীর্ঘ একটা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। সাদমান মাথা চেপে বসে পড়ল ব্যাটে। রোহান এখন সাংসারিক হয়ে গেছে। রাজনীতির পাশাপাশি নিজের একটা বিজনেস দাঁড় করিয়েছে। নীতি পড়াশোনার পাশাপাশি নিজের হাতে নিজের সংসারটাকে সামলাচ্ছে।
রোহান বেশি রাত করে বাসায় ফেরে না, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাসায় ফেরে। কখনো কখনো নীতিকে নিয়ে গভীর রাতে হাঁটতে বের হয়, আবার ছুটির দিনে নীতিকে নিয়ে লেকের পাড়ে যায়। এর মধ্যে একদিন রুয়াত আর সাফায়েতকে দেখেছিল রোহান। রুয়াত উঁচু পেট দেখে বুঝে যায় এই দম্পতি খুব শীঘ্রই বাবা মা হতে চলেছে। রোহান মন ভরে দোয়াও করে রুয়াতকে, এও বলে পৃথিবীর সকল সুখ এই দম্পতির হোক, সুখে থাকুক আগাম দিনে এরা। রুয়াতও হয়তো দেখেছিল রোহানকে, খানিক তো চোখাচোখি হয়েছিল দুজনের। রোহান আর বেশিক্ষণ না থাকে নীতিকে নিয়ে চলে এসেছিল। আজ রোহান দুপুর হতেই বাসায় এসেছে, শ্বশুর বাড়ি ইনভাইট করেছে। নীতি পার্পল কালারের একটা শাড়ি পরে নেয়, রোহান হোয়াইট কালারের পাঞ্জাবি পরে। নীতি হালকা সাজগোজ করে নীতিকে নিয়ে চলে আসে। নেহাল বিয়ে করেছে 2 সপ্তাহ হলো। সুইটি খাবার টেবিলে খাবার বেড়ে দিচ্ছে। নীতি পাশের চেয়ার টেনে সুইটিকে বসতে বলে বলল, তুমিও বসে পড়ো, যার যা লাগবে নিয়ে নিবে হাতে হাতে। নেহালও সুইটিকে বসে পড়তে বলল। সুইটি বসে পড়ল। সাইফুল ইসলাম খাবার খেতে খেতে বললেন, বিয়ের পর দেখছি বেশ ভালোই পরিবর্তন হয়েছে তোর রোহান। রোহান খেতে খেতে জবাব দিল, সব আপনার মেয়ের সংস্পর্শে, ক্রেডিটটা তাকিয়ে দিন। দেখতে হবে না মেয়েটা কার, বুঝতে হবে বউটা কার। সকাল বিকাল আমার কাছে গ্রেটফুল থাক। রোহান ভ্রু কুঁচকে বলল, হোয়াই? আমার মেয়েকে জীবনে পেয়েছিস সেজন্য। আপনারও আমার শ্বশুরের কাছে গ্রেটফুল থাকা উচিত, আন্টিকে জীবনে পেয়েছেন বলে, নীতিকে জন্ম দিতে পেরেছেন। সাইফুল ইসলাম কথা বলল না আর। একটা কথাও মাটিতে পড়তে দেয় না এই ছেলে। সব কথার পিঠে পিঠে কথা থাকে, বলতেই হবে। খাওয়া দাওয়া শেষ হলে নেহাল, সুইটি, রোহান, নীতি বাড়ির ছাদে এসে বসে পড়ে। ঠান্ডা বাতাস বইছে চারিপাশ। নেহাল পকেট থেকে ফোন বের করে করতে বলল, আমাদের উচিত একটা ট্যুর দেওয়া। এখন আমরা কাপড় সবাই কক্সবাজার যাওয়া উচিত। বিচে বউ নিয়ে হাঁটবো, সমুদ্রে গোসল করবো। আহা, সে দারুণ একটা ফিল। রোহান অন্যদিকে তাকিয়ে বলল, আমার সময় নেই, বিজনেস সামলাতে হবে। এখন ট্যুর দিতে গিয়ে বিজনেসটাকে ডুবাইতে চাই না। তোর যাওয়ার হলে তুই যা, বেকার মানুষ তুই, আমি তো আর বেকার নই। নেহাল রেগে ফুঁসে উঠল, বলল, আমি বেকার বলে তুই আমাকে অপমান করছিস রোহান? আমাকেও কম অপমান করিসনি বিয়ের আগে, তোর শোধ তুলবা আমি। নীতি চলে আয় তো ঘরে, ঘুম পেয়েছে। বেকারদের সাথে থাকলে বেকারত্ব ছোঁয়াচে রোগ আমার শরীরে লেগে যাবে। রোহান নীতিকে নিয়ে চলে গেল। নেহাল পাটির ওপর শতান হয়ে শুয়ে পড়ল। সুইটিও শুয়ে পড়ল, বলল, রুমে গিয়ে কি করব? রুমে গেলে মুড চলে আসে করার। দেখতে দেখতে রুয়াতের ডেলিভারির পেইন উঠল। সাফায়েত বাসায় ছিল, যার তরুণ সাথে সাথে সাফায়েত রুয়াতকে হসপিটালে নিয়ে এসেছে। ডক্টর জানালো নর্মাল ডেলিভারিতেই বাচ্চা প্রসব করা সম্ভব, সেজন্য রুয়াতকে নিয়ে গেল। সাফায়েত বাহিরে পায়চারি করতে লাগলো। ভেতর থেকে রুয়াতের কান্নার শব্দ আসছে। সাফায়েত বারবার আল্লাহকে স্মরণ করছে। আল্লাহর রহমতে আধ ঘন্টা যেতেই বাচ্চার কান্নার আওয়াজ চারিপাশে মুখরিত হলো। সাফায়েত শুকরিয়া আদায় করলো। এক নার্স বাচ্চাকে পরিষ্কার করে সাদা কাপড়ে মুড়ে সাফায়েতের হাতে দিল। সাফায়েত নার্সকে জিজ্ঞাসা করলো রুয়াতের কথা। নার্স জানালো রুয়াত ভালো আছে, গিয়ে দেখা করতে পারবে। সাফায়েত মেয়েকে কোলে নিয়ে রুয়াতের কাছে গেল। রুয়াত তখন চোখ বুঝেছিল। সাফায়েত পাশে বসতেই রুয়াত চোখ মেলে তাকালো। সাফায়েত বলল, খুব কষ্ট হচ্ছে এখনো রুয়াত? রুয়াত মাথা নেড়ে জানালো, বলল, ওর নাম রাখছেন? সাফায়েত না জানালো। রাখেননি কেন? তুমি ঠিক করেছো নাম? শুনবেন। বলো। রুবাইয়াত। বাহ, সুন্দর নাম তো। কোলে দিন তো আমার মানিককে। সাফায়েত রুয়াতের বুকের উপর দিল মেয়েকে। রুয়াত মেয়েকে আদর করলো। কোনো অপূর্ণতা রইল না আর তাদের। মেয়ে নিয়ে তাদের নতুন পথ শুরু হলো। বছর 3 পর। সব গোধূলি সবার জীবনকে পূর্ণতায় রাঙিয়ে দেয় না, কিছু জীবন অপূর্ণতায় থেকে যায়। রজনী জীবন অপূর্ণতায় থেকে গেলেও এক ফালে আলো সাদমান ঠিকই নিয়ে এসেছিল রজনীর জীবনে। তারা বাচ্চা অ্যাডপ্ট করেছে। মা ডাক কে না শুনতে চায়। বাচ্চার বয়স 5 মাস। রজনী সাদমানের প্রাণ সেই বাচ্চা। সাদমানের মাও মেনে নিয়েছে বাচ্চাকে। বাচ্চাটার আসল মা ডেলিভারির সময়ই মারা গেছে।
বাচ্চাটার বাবারও আর্থিক অবস্থা ভালো ছিল না, মেয়েকে মানুষ করতে পারতো না, সেজন্য বাচ্চাটাকে হসপিটালেই ফেলে চলে যায়। হসপিটালের ডক্টর সাদমানের পরিচিত ছিল, সে ফোন দিয়ে বলে বাচ্চাটার কথা। তারপর সাদমান আর রজনী গিয়ে নিয়ে আসে 2 দিনের সেই শিশু মেয়েকে। থাক না কিছু অপূর্ণতার মাঝেও পূর্ণতা, ক্ষতি কি তাতে? নীতিও অন্তঃসত্ত্বা। 4 মাস হলো রোহান নীতিকে একটা কাজও করতে দেয় না। রোহানের জীবনে এখন প্রাপ্তির সংখ্যা বাড়ছে। নীতির কাছে সবসময় রোহান গ্রেটফুল থাকে তার জীবনে আসার জন্য। এই তো আজ নীতি রোহানকে বলে দিয়েছে আসার পথে ফুচকা নিয়ে আসতে। রোহান তাই নিয়ে আসলো, বাসায় এনে প্লেটে বেড়ে বউয়ের সামনে দিল। নীতি খাচ্ছে আর রোহান মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে তার বউটাকে। জীবনের আসল আনন্দ তো নীতিকে পাওয়ার পর থেকে প্রতি মুহূর্ত রোহান ফিল করছে। এভাবে কেটে যাক সময় বসন্ত তাদের। থমকে থাকুক নীতির দিকে রোহানের এই চোখ। ভালো থাকুক সবাই যার যার নিজস্ব জীবনে।